সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। নতুন দিনের নতুন পর্ব নিয়ে সঙ্গে আছি। আমাদের সঙ্গে অতিথি হয়ে আজকে ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু, সবাই চেনেন তাকে, জাগো নিউজ 24.com-এর বিশেষ প্রতিনিধি। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ রেজওয়ান। শুনছিলেন শিরোনামগুলো। আমরা আগেই বলছিলাম যে আজকে আমরা কথা বলবো যুক্তরাষ্ট্র বাংলাদেশ সিরিজ নিয়ে। 3 ম্যাচের টি-20 সিরিজ দিয়ে বাংলাদেশ নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বিশ্বকাপের আগে। সেই সিরিজ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন আরিফুর রহমান বাবু। আপনারাও চাইলে অংশ নিতে পারেন এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। যে কোনো প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আরিফুর রহমান বাবু, আজকে রাত 9টায় ম্যাচ যুক্তরাষ্ট্র বাংলাদেশ টি-20। আমরা বলছিলাম যে এটা নতুন অধ্যায়ের শুরু। যুক্তরাষ্ট্রের আগেও বাংলাদেশ খেলেছে, কিন্তু এরকম দ্বিপাক্ষিক সিরিজ যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলা প্রথমবারের মতো, এবং বিশ্বকাপের ঠিক আগে আগে হওয়াতে এই সিরিজটার একটা আগ্রহ বেড়েছে মানুষের মধ্যে, কিংবা আমাদের যারা আমরা সংবাদ মাধ্যমে কাজ করি তাদের মধ্যেও। অবশ্যই রেজওয়ান, আপনার আমার সবারই একটা জানার কৌতূহল হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে ভেন্যুতে বা যে শহরে যে মাঠে ওয়ার্ল্ড কাপ হবে সেই মাঠগুলোর বৈশিষ্ট্য কেমন, উইকেটের আচরণটা কেমন হতে পারে, মাঠের আকার আয়তন কি, পরিবেশ কি, আবহাওয়া জলবায়ু কি, এগুলো তো জানার যেমন আগ্রহ আছে দর্শকদের, অনুরাগীদের, টিমেরও কিন্তু সেই পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার একটা প্রয়োজনীয়তা আছে। কারণ আপনি বলেই ফেললেন যে আমরা আমেরিকার মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 2টো ম্যাচ খেলেছিলাম, কিন্তু কোনো সিরিজ দ্বিপাক্ষিক, তাও আমেরিকার সঙ্গে, এবং একেবারে কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়াটা সেটা কখনো হয়নি। ঠিক এর 15-20 দিনের মধ্যেই আবার ওয়ার্ল্ড কাপ। কাজেই ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে আমেরিকার মাটিতে আমেরিকার সঙ্গে সিরিজ, এটা বাংলাদেশের মানুষের আগ্রহর কারণ একটাই, যে এই মাঠেই ওয়ার্ল্ড কাপে আমরা মাঠে নামবো, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা কেমন খেলি, কিভাবে জিতি, সেটাও যেমন একটা ধরতব্যের মধ্যে আছে। একদম কেউ যদি বলেন যে না এখানে জয় পরাজয়টা মুখ্য নয়। এখন আপনি ইউএসের সঙ্গে যদি আল্লাহ না করুন হেরে যাই, তাহলে বাংলাদেশ টিমের যে মনোবলের অবস্থাটা দাঁড়াবে, সেই মনোবল নিয়ে আপনি মাশরাফি বলুক আর আমি বলি আর আপনি বলি, টি-20 ওয়ার্ল্ড কাপে কত দূর যেতে পারবেন, আই মিন ডাউট। কাজেই ফলটাও ধরতব্যের মধ্যে আনতে হবে। বাট আমি ফলাফলের চাইতেও পরিবেশ পরিস্থিতি, উইকেটের আচরণ, মাঠের আকার আকৃতি, এগুলো সম্পর্কে ধারণা আমরাও পেতে চাই, এবং আমাদের ক্রিকেটাররাও। আমেরিকায় ক্রিকেট, আমেরিকা শুধু বসবাসের জন্য বা উন্নত জীবনযাত্রা নির্বাহ করার জন্যই মানুষ যায় না, জীবিকার সন্ধানে যায় না। আমেরিকায় গিয়ে ক্রিকেট খেলা যায়, আমেরিকায় ওয়ার্ল্ড কাপ হতে পারে। এই ধারণাটাও তো ক্রিকেটারদের নিতে হবে, উইকেটটা কেমন সেটা জানতে হবে। সেই দিক থেকে যদি চিন্তা করি তাহলে আমি মনে করি এই সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্রিকেটারদের নিজেদেরকে আমেরিকার পরিবেশে টি-20 ওয়ার্ল্ড কাপে তৈরি করার জন্য। একটা জিনিস জানতে চাই যে আপনি বলছিলেন যে এই সিরিজের ফলটাও আপনাকে ধর্তব্যের মধ্যে নিতে হবে ওয়ার্ল্ড কাপের জন্য। এই সিরিজের দলটাই ওয়ার্ল্ড কাপের দল। একজন তাসকিন আহমেদ আপনি জানেন যে হয়তোবা ফিট থাকবেন না, তিনি আজকে খেলবেন না, এই সিরিজ পুরোটাই হয়তো খেলবেন না। সেখানে হাসান মাহমুদকে স্কোয়াডে হয়তো অন্তর্ভুক্ত করা হবে। 2জন আফিফ হোসেন আছেন, তাকেও নেওয়া হতে পারে। কিন্তু বাংলাদেশের টিমটা কি আপনি মনে করেন যে সেটেল? তাসকিন বাদে বাকি 11-এর 10টা জায়গা কি সেটেলড? আমরা বলতে পারি যে এই 10 জনই আমরা খেলবো ওয়ার্ল্ড কাপে, অন্তত ফার্স্ট ম্যাচ। ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ না, আজকের ম্যাচ। আমি ওয়ার্ল্ড কাপের জন্যই সেটেল কিনা, যে আজকে পরীক্ষা নিরীক্ষা হবে, আজকে পরীক্ষা নিরীক্ষা হবে, ওয়ার্ল্ড কাপের জন্য আমি মনে করি না সেটেলড। তার মানে এই সিরিজটা কি তাহলে পরীক্ষা নিরীক্ষার জায়গাও হবে? কিছুটা অবশ্যই পরীক্ষা নিরীক্ষার জায়গা হবে। এই কারণে পরীক্ষা নিরীক্ষার জায়গা হবে যে লিটন দাসকে আপনি বা আমি, আমার মনে হয় একদম সব বিচার বিশ্লেষণ, হিসেব নিকেশ, চিন্তা ভাবনার বাইরে রাখতে পারি না। এই কারণে পারি না, আপনি যদি বাংলাদেশের ব্যাটিং অর্ডারের ব্যাপারটা যদি একটু খেয়াল করেন বা ব্যাটিং অর্ডারটা দেখেন, তাহলে দেখবেন লিটনকে ব্র্যাকেটবন্দি করলে ওপেনার হচ্ছেন তানজিদ তামিম, সৌম্য সরকার, দুজনই বাহাতি। ওয়ান ডাউন নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন, তিনিও বাহাতি। 4-এ আপনি ধরে নেন সাকিব আল হাসান, তিনিও বাহাতি। তারপরে আবার শুরু হবে তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তারা আবার ডানহাতি। অর্থাৎ শুরুতে কন্টিনিউ বাহাতি, মাঝখানেও আবার ডানহাতি। কাজেই বাংলাদেশের ব্যাটিং অর্ডারে স্থিতিশীলতা আনার জন্য, অপোনেন্টের ক্যাপ্টেনকে কিছুটা হলেও রণকৌশল পাল্টানোর জন্য বাংলাদেশের ওপরে এবং মাঝখানে একটা বাহাতির দরকার আছে বলে আমি মনে করি। সেক্ষেত্রে এমনও হতে পারে
যদি মানে ডানহাতি একটা দরকার একটা ডানহাতি দরকার, সেক্ষেত্রে এমনও হতে পারে যে লিটন দাসকে তানজিদ তামিমের সঙ্গে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে যদি লিটন দাস ফর্মে ফিরতে পারেন, ইউনেবান্ন সম্মুখে মাঝখানেও খেলানো হতে পারে। কারণ এই মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয় এরা সবাই আবার ডানহাতি। এখন অপোনেন্টের যখন বাহাতি বোলাররা ওই জায়গাটায় আপনার অন অ্যাকশন থাকবেন, কিংবা একজন দেখা গেল একজন লেগি বল করছেন, তখন যদি অপোনেন্ট টিমে প্রায় টিমেই এখন লেগি থাকে, তখন তাকে ভালো মতো নেগোশিয়েট করার জন্য একজন ডানহাতি মিডল অর্ডারের প্রয়োজন পড়তেই পারে। কাজে আমার মনে হয় যে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের আলোকে দলে এই 3টি ম্যাচ এবং 2টো প্র্যাকটিস ম্যাচে কিছুটা হলেও আমার মনে হয় যে পরীক্ষা নিরীক্ষার একটা অবকাশ আছে, এবং অবশ্যই টিম ম্যানেজমেন্ট সেটা করবে বলে আমার ধারণা। লিটন দাসের কথা আলোচনায় আসলে লিটন দাস খুব বেশি ফর্মে নেই, কিন্তু তার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স কিংবা যোগ্যতা কিংবা দক্ষতা সম্পর্কে বিবেচনায় নিয়েই তাকে দলে নেওয়া হয়েছে। এই সিরিজটা তার জন্য কি গুরুত্বপূর্ণ? ফর্মে ফেরার জন্য তো অবশ্যই আমি বলছি, কিন্তু যদি সে ফর্মে না ফেরে তাহলে কি এই 3টা ম্যাচ কাউন্টে নেওয়া হবে, নাকি ওয়ার্ল্ড কাপের জন্য তার প্রিভিয়াস যে তার অভিজ্ঞতা কিংবা তার যে পারফরমেন্স সেটাকেই বিবেচনায় নিয়ে তাকে একাদশে জায়গা দেওয়া হবে? খুবই কঠিন প্রশ্ন করেছেন। অবশ্যই এই জায়গা থেকে রেজওয়ান আপনার প্রশ্নটা খুবই ভ্যালিড, যে লিটন দাসকে কি তার মানে সোজা কথা তার পাস্ট দেখেই ওয়ার্ল্ড কাপে নেওয়া হবে, নাকি এই 3টি ম্যাচে যদি তাকে সুযোগ দিয়ে শেষবারের মতো যাচাই বাছাই করে নেয়? আমার মনে হয় শেষেরটাই ঠিক। লিটন দাসকে অবশ্যই ওয়ার্ল্ড কাপের আগে এই সিরিজের 3টি ম্যাচ এবং আরও যে 2টি প্র্যাকটিস ম্যাচ আছে সেই জায়গায় এই 5টা ম্যাচের আমার ধারণা অন্তত 2টো ম্যাচে লিটন দাসকে খেলানো হতে পারে। আমি কোনো হিন্টস থেকে বলছি না, কোনো চিফ সিলেক্টর বা ম্যানেজার কারো সঙ্গেই কথা হয়নি, এটা আমার একটা অনুভব থেকে আমার মনে হচ্ছে যে দলকে লিটন দাসের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেমন তাসকিনের অপেক্ষা করতে হবে ফিটনেসের কারণে, আর লিটন দাসের দিকে দল তাকিয়ে থাকবে তার ফর্মটা তিনি রিগেইন করতে পারলেন কিনা। সেই ফর্মটা রিগেইন করতে পারলেন কিনা সেটা জানতে গেলে এই সিরিজ এবং 2টো প্র্যাকটিস ম্যাচে তাকে সুযোগ দিতেই হবে। 5টায় না দেন, 3টায় দিতে পারেন বা 2টোয় দিতে পারেন। কাজে আমার মনে হয় লিটন দাস ফর্মে ফিরলেই টি20 ওয়ার্ল্ড কাপে খেলতে পারবেন। আদারওয়াইজ যদি লিটন দাস এই সিরিজে কিংবা প্র্যাকটিস ম্যাচে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে না পারেন, ওয়ার্ল্ড কাপ তো তার ভেস্তে যাবেই, আগামীতে বেশ কিছু সময় তার জাতীয় দলের বাইরে থাকতে হবে। এটা মোটামুটিভাবে মানে পরিবেশ পরিস্থিতি দেখে আমার তাই মনে হচ্ছে। এরকম সিচুয়েশন আর কোনো প্লেয়ার কি আছে এই দলের? না, সেই অবস্থায় নেই। কারণ আপনার নাজমুল হাসান শান্ত এন্ড অফ দ্য ডে তিনি ক্যাপ্টেন, তার ব্যাটিং ফর্ম খুব ভালো না, কিন্তু আপনি তো তাকে একেবারে, যেহেতু তিনি অধিনায়ক, বাংলাদেশ আসলেও ওই ধরনের সিদ্ধান্ত নেওয়ার মতো পর্যায়ে আমরা যাইনি, বা আমাদের ট্র্যাক রেকর্ড বলে না যে একজন ক্যাপ্টেন একটা হাফ ওয়ে অফ দ্য টুর্নামেন্ট জাস্ট ফর্মের কারণে ছিটকে গেলেন বা তাকে বাদ দেওয়া হলো। এটা আমাদের দেশে এত কঠিন স্টেপ আমরা নিতে পারি না। না নিতে পারার কারণও আছে, আমাদের পাইপলাইনও তেমন সমৃদ্ধ নয় এবং আমরা এভাবেই এগোই। মানে শান্ত নিয়ে আমি আপনার এই প্রশ্নের সুবাদে একটা অন্য কথা বলি। শান্তর ব্যাপারে আরও আগেই ভেবেচিন্তে সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল যে শান্ত 3 ফরম্যাটে ক্যাপ্টেন্সির ভারটা বহন করতে পারবেন কিনা। এখন বোর্ডও বুঝতে পারছেন যে শান্তর এক ফরম্যাটেই ফর্মটা ভালো না, কাজে এই মুহূর্তে তো তাকে চেঞ্জও করতে পারবেন না আপনি। আর সেটা যদি করা যেত তাহলে আরও আগে শান্তকে অমিট করে সাকিবকে ক্যাপ্টেন্সি দেওয়া যেতে পারতো। কারণ সাকিব যত অগোছালো অবস্থায় থাকেন না কেন, মাঠের সাকিব যে কারো চাইতে উজ্জ্বল, যে কারো চাইতে বেশি দ্যুতি ছড়ান এবং দলের ইম্প্যাক্ট ফেলতে পারেন। কাজে আমার কাছে মনে হয় সেটা কি ব্যক্তি হিসেবে না ক্যাপ্টেন হিসেবে? এই কারণে বলছি যে ব্যক্তি হিসেবে হয়তো এই কথাগুলো আমি একমত, ক্যাপ্টেন হিসেবে তার তো গত বছরের এক্সপিরিয়েন্সটাও আপনার নিশ্চয়ই মনে আছে যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপে সে ক্যাপ্টেন্সি করেছে। হ্যাঁ, সাকিবের যেটা হয় রেজওয়ান, আপনি মানে আমি বলবো যে অবশ্যই আপনি যে প্রশ্নটা করেছেন আমাকে একটু ভেবেচিন্তেই উত্তর দিতে হবে। সাকিব যদি মাশরাফির মতো টিমম্যান হতেন, তাহলে সাকিবের যে ক্রিকেট ব্রেন, তার যে বোধ অনুভব এবং 22 গজের ভেতরে তার যে ক্রিকেটীয় চিন্তাভাবনাটা, সেটার বহিঃপ্রকাশটা কম ঘটে। তার টিমম্যান না তিনি একটু একরোখা নিজের মতো চলেন। এই জায়গাটাতে তার অবশ্যই ঘাটতি আছে, কমতি আছে। বাট সাকিবের ক্রিকেট বোধ বুদ্ধি নিয়েও কিন্তু আমাদের কারো সংশয় নাই, যেমন সংশয় নাই সাকিবের সামর্থ্য নিয়ে। কাজে আমার মনে হয় সামর্থ্য বোধ বুদ্ধির সঙ্গে যদি সাকিব অ্যাজ এ ম্যান আরেকটু উদার মনস্ক হয়ে দলটাকে একত্রিত করার চিন্তা করতেন, তাহলে অবশ্যই সাকিবের চেয়ে বেটার অপশন আমাদের ছিল না, এখনও নেই, আগামীতে কবে আসবে উই নেভার নো। সেটা অবশ্যই সাকিবের ক্রিকেট মেধা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু সাকিব কি ক্যাপ্টেন না হয়েও কি দলে ওই ভূমিকা
ভূমিকা পুরোপুরি না রাখতে পারেন, কিন্তু আপনি দলকে এক করে রাখা, উজ্জীবিত করার চেষ্টা সেটা তিনি যে একদম করেন না আমি তা বলবো না, বাট যেভাবে করা উচিত আমি বলবো যে আপনি অনেক ভদ্র মানুষ, বিনয় নিয়ে বলছেন, সেভাবে তিনি করেন না। সাকিব এমন একজন প্লেয়ার, এমন একজন পারফর্মার, এমন একজন পার্সোনালিটি যিনি একাই বাংলাদেশ দলের আদর্শ হতে পারেন এবং দলের প্রত্যেকটা ক্রিকেটারেরই মোরাললেস বলা যায় যে সাকিবই প্রিয় এবং আদর্শ ক্রিকেটার। তা আমি যখন একটা বাঞ্চ অফ ক্রিকেটার্সদের আদর্শ হব, আমি যদি তাদের সঙ্গে সেভাবে মিশি, তারা তো আমাকে শুধু নেতা বলবে না, তারা আমার মাধ্যমেই আরও অনুপ্রাণিত হবে, উজ্জীবিত হবে। সাকিব সেই কাজটা একটু কম করেন। সেই কাজটা যদি তিনি করার চেষ্টা করতেন, তাহলে কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররাও সাকিব হতে না পারতেন, সাকিবের কাছাকাছি যাওয়ার চেষ্টাটা করতেন। এতে করে দল উপকৃত হতো, টিম পারফরমেন্সটা আরও বেটার হতো। সাকিব সেটা কেন করেন না, আসলে আমার মনে হয় সেই প্রশ্নের উত্তরটা সাকিব নিজেই দিতে পারবেন। অবশ্যই এই দলের আর জায়গাগুলোতে যদি বলি, আপনি কম্বিনেশনটা যদি আমেরিকার মাটির, আপনি বললেন অজানা, আমাদেরও অজানা, আপনারও অজানা, কিংবা টিমেরও আমার ধারণা খুব বেশি ধারণা নেই, হয়তো বা হালকা ধারণা আছে। কয়জন পেসার খেলবে, কয়জন স্পিনার খেলবে, এটা কি প্রথম ম্যাচের ক্ষেত্রে কিছুটা আন্দাজ, কিছুটা পিচ দেখে ধারণা করেই করতে হবে, নাকি আসলে আপনি মনে করেন যে আর কোনো উপায় আছে? না, একটা উপায় আছে, সেটা হচ্ছে যে আপনি অধিনায়ক শান্তর কথায় যদি বলেন, শান্ত প্রেস কনফারেন্সে একটা কথা বলেছেন, উইকেট নিয়ে কথা হচ্ছিল, রান কত রান ডিফেন্ডেবল, কত রান আপনি করতে চান, তখন শান্ত বলেছেন যে এগুলোর চাইতে আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারাটা বড়। তা বাংলাদেশের সামর্থ্য হচ্ছে, আমি বলি শুনতে একটু কানে লাগবে, 150, 160, 170। বাংলাদেশ দুম করে, ইভেন নেপালের সঙ্গেও আমরা 200 করে ফেলবো। আমি ঠিক বিশ্বাস করতে চাই না তা বলবো না, আমার একটু বিশ্বাস করতে কষ্ট হয়। বাংলাদেশের সামর্থ্য আগে ব্যাট করলে 150 থেকে 170। এখন ওই রানটাকে ডিফেন্ড করতে পারবেন কিনা আপনি, সেটাই হলে বাংলাদেশের প্রকৃত সামর্থ্য। ওইটাকে ডিফেন্ড করতে গেলে আপনাকে অবশ্যই আমি মনে করি 3 জন স্পিনারই ব্যবহার করতে হবে। এখন আমেরিকার উইকেট, ক্যারিবীয় উইকেট আমরা জানি মোটামুটিভাবে এখন কিছুটা মাঝারি গতির এবং একটু স্লো অ্যান্ড লো থাকার চান্স। সেখানে আপনার সাকিব, রিশাদ বা শেখ মেহেদি 3 জনেরই খেলার সম্ভাবনা, অর্থাৎ শেরে বাংলার একটা কি বলবো, একটা উন্নত ভার্সন হতে পারে আমেরিকার উইকেটগুলো। সেটা ধরে নিয়েই বাংলাদেশের একাদশের গঠনশৈলীটা হবে। আমার মনে হয় 3 জন স্পিনার নিয়েই বাংলাদেশ মাঠে নামবে। এটা অনেকটা প্রি কনসেপশনের। অবশ্যই, যদিও অপোনেন্ট টিম ইউএসএ সম্পর্কে আমাদের ধারণা নেই, কিন্তু আমি কালকে দেখছিলাম যে ওই দলের সবাই হলো ভিনদেশি, যারা এসে এখানে বসতি অভিবাসী, এবং 8 জন ইন্ডিয়ান, 2 জন পাকিস্তানি। তারা স্পিনটা কেমন খেলবেন সেটা নিয়েও আমরা কথা বলবো নিশ্চয়ই। একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর আমাদের সঙ্গেই থাকবেন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমাদের সঙ্গে আছেন সাংবাদিক আরিফুর রহমান বাবু, jagonews24.com এর বিশেষ প্রতিনিধি। আমরা বিরতির আগে বলছিলাম যে আপনি বলছিলেন যে আসলে বাংলাদেশে স্পিনে নির্ভর করা উচিত, আপনার মত 3 জন স্পিনার খেলানো উচিত। অপোনেন্ট আমরা বলছিলাম যে অজানা ইউএসএ দল, যে দলটাকে আমরা চিনি না, কারণ তারা হয়তো বা ডিভিশন 2, ডিভিশন 3-তে খেলে, আমরা অতটা ফলো করি না। তাদের দলটা আমি দেখছিলাম কালকে যে 15 জনের স্কোয়াড যেটা ওয়ার্ল্ড কাপের দিয়েছে, সেই দলটাই খেলবে এই বাংলাদেশের বিপক্ষে সিরিজ, এবং 8 জন ভারতীয় বংশোদ্ভূত, হয় জন্ম ভারতে, নয় তাদের বাবা মা ভারতের। সেই হিসাবে 2-3 জনের আইপিএল খেলার অভিজ্ঞতা আছে, যারা আইপিএল খেলে পরে ভারতে সেটেল হতে না পেরে চলে এসেছেন। পাকিস্তানের 2 জন আছেন, সাউথ আফ্রিকার 2 জন আছেন, কোরি অ্যান্ডারসন আছেন, আপনার অ্যারন জোন্স আছেন, আপনারা সবাই চেনেন, বাংলাদেশে বিপিএলও খেলে গেছেন অ্যারন জোন্স। সব মিলে আমি যদি বলি এই দলটা আসলে কেমন করতে পারে, তাদের শক্তি সামর্থ্যটা প্রথমে জানতে চাই। একদম সহজ হবে না রেজওয়ান। 1 নম্বর কথা হচ্ছে, ভারতীয় এবং পাকিস্তানি বংশোদ্ভূত যারা, বিশেষ করে যারা জন্ম ভারতে, একটা জীবনের একটা অংশ, সে ধরেন স্কুল লাইফ, কলেজ লাইফ বা ইউনিভার্সিটি লাইফ যাই বলেন, সেটা শেষ করে যারা এসছেন, তারা কিন্তু সহজ প্রতিপক্ষ হবে না। যারা আইপিএলও খেলেছেন, তারা কিন্তু বাংলাদেশের চাইতে খুব ব্যক্তিগত মানদণ্ড যদি বলেন, পারফরমেন্স বলেন, মেধা বলেন, কারণ এটা মানতেই হবে যে ভারতীয় বংশোদ্ভূত এবং পাকিস্তানি বংশোদ্ভূতরা জন্মগতভাবে ক্রিকেটে এবং হকিতে আমাদের দেশের ক্রিকেটারদের চাইতে, হকি প্লেয়ারদের চাইতে ট্যালেন্ট। এটা স্বীকার করতে আমার অন্তত কোনো দ্বিধা নেই। আমরা একটা সাকিব প্রডিউস করেছি এত বছরে, আর ইন্ডিয়া পাকিস্তানে কিন্তু অনেকগুলো সাকিব এখনও আছে। কাজেই ধরেই নেওয়া যেতে পারে যে ভারতীয় এবং পাকিস্তানি বংশোদ্ভূত যারা, তারা অ্যাভারেজে আমাদের ক্রিকেটারদের চাইতে মেধা প্রজ্ঞায় খুব পিছিয়ে থাকবেন না। বাট তারা কতটা
নিয়মিত ক্রিকেট চর্চাটা করেন, আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে তাদের যোগাযোগটা কতটা নিবিড় এবং কতটা নিয়মিত, সেটাই একটা দেখার বিষয়। এই দিক থেকে আমরা অবশ্যই এগিয়ে, কারণ আমাদের ক্রিকেটাররা অনেক বেশি ওয়েল ইকুইপড, ওয়েল প্রিপেয়ার্ড এবং ভাস্টলি এক্সপেরিয়েন্সড। কাজে এইগুলোতে আমি এগিয়ে আমাদেরকে রাখবো, বাট প্রতিপক্ষ হিসেবে ইউএস থেকে খাটো করে দেখার কিছুই নেই। এবং আপনি বলছিলেন যে অনেকেই হয়তো বা পেশাদার ফুল টাইম ক্রিকেটার না, একজনকে আমি দেখছিলাম যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওরাকলে এখনও কাজ করেন, তিনিও খেলছেন এই দলে। আবার কানাডা দলের ক্যাপ্টেন ছিলেন, তিনি এখন মুভ করে ইউএসএতে চলে এসেছেন। সব মিলে এই ধরনের প্লেয়ার যেমন আছে, ঠিক তেমনি কোরি অ্যান্ডারসনের মতো যারা নিউজিল্যান্ডে বিধ্বংসী ক্রিকেটার ছিলেন। কারণ এই প্লেয়ারগুলো কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে একটা চাপে ফেলে দিতে পারেন। কাজেই বাট টিমওয়ার্ক যেটা বলেন, যেটা বাংলাদেশের কথা বললাম, যে আপনি 3 জন স্পিনার, 3 জন পেসার, আমরা 6 থেকে 7 জন ব্যাটার নিয়ে আমরা যেভাবে নামবো, আমাদের দলটা যতটা সুগঠিত সুবিন্যস্ত, ততটা হয়তো আমেরিকাকে মনে করার কোনো কারণ নেই। বাট ইন্ডিভিজুয়ালি তারা কিন্তু কিছু, দে মাস্ট হ্যাভ সাম এক্সাইটিং ক্রিকেটার্স, এবং যারা হয়তোবা সাময়িকভাবে হলেও আমাদের জন্য চিন্তার বা চাপের কারণ হতে পারে। বাট আমাদের দলের যে গঠন বিন্যাস আছে, আমাদের দলে সাকিবের মতো এক্সপেরিয়েন্স প্লেয়ার আছেন, আমাদের তানজিদ তামিমের মতো ইনফর্ম প্লেয়ার আছেন, তৌহিদ হৃদয় আছেন, মাহমুদুল্লাহ রিয়াদের মতো এক্সপেরিয়েন্স ক্রিকেটার আছেন, মোস্তাফিজের মতো বোলার আছেন যিনি এবার আইপিএলেও বেশ ভালো বল করেছেন। সেই চাপটা কি প্রত্যাশিত কিনা বাংলাদেশের, এটা আমি জানতে চাই এই কারণে যে আমরা জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলে গেলাম, এখন ইউএসের সঙ্গে সিরিজ খেলছি। ওয়ার্ল্ড কাপের আগে এটা কতটা ভালো প্রিপারেশন। পাকিস্তান যেখানে খেলছে ইংল্যান্ডের সঙ্গে, কয়েকদিন আগে আয়ারল্যান্ডের সঙ্গে খেললো, সাউথ আফ্রিকা খেলবে ওয়েস্ট ইন্ডিজের সাথে। এই দলগুলোর প্রস্তুতি আর আমাদের প্রস্তুতি আসলে কেমন? মানে আমরা কি এই চাপটা চাই যে ইউএসের সঙ্গে এরকম একটা কম্পিটিশন হোক আমাদের, তাহলে আমরা একটা রিয়েল সিনারিও জানতে পারবো? না, আমার কথা হচ্ছে যে আমরা যদি সত্যি চাপ চাইতাম, তাহলে আমরা আমাদের চাইতে বেটার অ্যান্ড টাফার অপোনেন্টের সাথে খেলতাম। আমার মনে হয় আমরা ঘুরে ফিরে সবসময়ই একটু জেতার বলয়ে থাকতে চাই, আমরা জিতে তারপরে একটা টুর্নামেন্টে মাঠে নামতে চাই। আমার কাছে মনে হয় যে এই দৃষ্টিকোণটা বিসিবি সবসময় চায়, এমন কিছু অপোনেন্টের সঙ্গে খেলা যাদের সঙ্গে আমরা জিততে পারবো বা জেতার সামর্থ্য রাখি, তাদের সাথে খেলে আমরা মূল পর্বে যাওয়ার একটা প্রস্তুতি নিতে চাই। এটা আপনি যদি অতীতে দেখেন, অতীতেও ঘুরে ফিরে একই বিষয় দেখবেন। কিন্তু ধরেন পাকিস্তানের কথা বললেন, সাউথ আফ্রিকার কথা বললেন, এই দলগুলো চায় ওয়ার্ল্ড কাপের আগে তাদের শক্তির মাত্রাটা কোথায়, কতটুকু, সেটা বের করতে, অ্যাট দ্য সেম টাইম তাদের দুর্বলতা ঘাটতিগুলো যে দলগুলোর সঙ্গে খেললে এক্সপোজ হতে পারে সেটা জানতে। আমরা আসলে এই জায়গাটাতে এমন সব অপোনেন্ট বেছে নেই যাদের সঙ্গে আসলে নিজের শক্তি যাচাইয়ের কিছু থাকে না। ধন্যবাদ আপনাকে আরিফুর রহমান বাবা। আমাদের সময় শেষ একদমই। আমরা তারপরও মনে করি যে বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতির আজকে মূল পর্ব শুরু হচ্ছে ইউএসএর সঙ্গে ম্যাচ দিয়ে, 3টি ম্যাচ, তারপরে ইউএসএর সঙ্গে আরও 1টি ম্যাচ, তারপরে ভারতের সঙ্গে আরও 1টি ম্যাচ, তারপরেই বাংলাদেশ মূল বিশ্বকাপ শুরু করবে। এই 5টি ম্যাচ বাংলাদেশকে বিশ্বকাপের জন্য পুঁজি দিবে, রসদ দেবে ভালো খেলার জন্য, আমরা সেই প্রত্যাশা করি। এবং আজকের ম্যাচের জন্য সবার আগে শুভকামনা জানাই বাংলাদেশ দলকে। সবাই ভালো থাকবেন, এখানেই শেষ করছি।